সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তিনি ডাকসু নির্বাচন করেছিলেন ছাত্রদল প্যানেল থেকে ভিপি পদে। আবিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের আলাপে। আবিদ, এই যে ডাকসু নির্বাচন নিয়ে যে ডামাডোলটা গেল, এরপরে নির্বাচনের একটি ফলাফল হলো, এখন ব্যস্ততা কী নিয়ে আপনার? আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন শেষ হয়ে গেছে। ডাকসু নির্বাচনটা বিতর্কমুক্ত ডাকসু নির্বাচন আমরা পাইনি। তো ডাকসু নির্বাচন একটা চ্যালেঞ্জ ছিল। তো ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে ডাকসুর যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো নিয়ে আমরা কথা বলেছি। বিভিন্ন অভিযোগগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আকারে দিয়েছি। ডাকসু নির্বাচনে আপনার হচ্ছে যে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন হওয়ার পরও আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স থাকার পরও আগের যে নির্বাচনে যে কালচারগুলো ছিল, নির্বাচন অভিযোগ উত্থাপনের পরে নির্বাচনের এগেনস্টে আপনার মিছিল হওয়া, ভিসি অফিস অবরুদ্ধ করা কিংবা হচ্ছে যে প্রতিবাদ হওয়া, আমরা কিন্তু সেই রাজনৈতিক কালচারটাতে টোটালি সরে আসছি। সে রাজনৈতিক কালচারে আমরা না গিয়ে আমরা হচ্ছে যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি, এগুলোর জন্য অনুসন্ধান করা হয়। তো আমরা যে রাজনৈতিক সংস্কৃতি এবং যে সৌহার্দ্যতা দেখিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই সৌহার্দ্যতা আমরা পাইনি। আমরা হচ্ছে যে 3 দিনের মধ্যে নির্বাচন শেষ হওয়ার 3 দিনের মধ্যে অভিযোগগুলোর আবেদন করার নির্দেশনা থাকলেও আমরা কিন্তু পরের দিন থেকে আবেদন করার চেষ্টা করে গেছি, হয়তো বা তাদেরকে পাইনি। পরবর্তীতে আমরা আমাদের আবেদন করেছি, কিন্তু দেখলাম যে তারা পরবর্তীতে এগুলোর যে জবাব দিয়েছে, জবাবগুলো ছিল দায়সারা জবাব। তারা কালক্ষেপণের নিজেরা কালক্ষেপণ করে হচ্ছে যে তারা এমন শব্দ উচ্চারণ, এমন বাক্য উচ্চারণ করেছে, এত সময় পরে সে নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। লাস্ট ভিসি স্যারের যে হচ্ছে যে ভিসি মহোদয়ের যে প্রেস ব্রিফিংটা ছিল, এটা তো জাস্ট একটা মকারি ছিল। কারণ শুধুমাত্র কিন্তু আমরা একক প্যানেল হিসেবে আমরা নির্বাচনকে বা নির্বাচনের যে ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরিনি। ম্যাক্সিমাম প্যানেল কিন্তু এগুলো ত্রুটি তুলে ধরার চেষ্টা করেছে এবং তারা করেছে। আমরা সম্মিলিতভাবে ভিসি প্রক্টরের কাছে দেখা করেছি। তো সবসময় তাদের হচ্ছে যে কথাবার্তা সেটাগুলোতে দায় এড়ানোর মতো বার্তা ছিল। তো এগুলো নিয়েই আমরা আমাদের নির্বাচন পরবর্তী সময় আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছি। দেখেন, নির্বাচন একটা অনুষ্ঠিত হয়ে গেছে। এই নির্বাচনটা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশে একটা হচ্ছে যে বিভিন্ন সময় এটা নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ হবে। সুতরাং যেহেতু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করাটা কিন্তু আমাদের দায়িত্ব। এবং আমি ব্যক্তিগতভাবে আমি যেভাবে বেড়ে উঠেছি কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থীরা যেভাবে বেড়ে উঠেছে, তাদের জীবনে আলটিমেট জিত হার বলে কোনো টার্ম আলটিমেটলি নাই। কারণ বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে আমরা বড় হয়েছি এবং ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করেন রাষ্ট্রের সাথে। আপনি বলছিলেন যে ডাকসু নির্বাচনটা একটা ফাঁদ ছিল। জি, এই ফাঁদটার কথা কেন আপনি বলছেন? দেখেন, ডাকসু নির্বাচনটা ফাঁদ ছিল। এই নির্বাচনটা শুধুমাত্র 1 মাস কিংবা 20 দিনের একটা প্রক্রিয়া ছিল না। এটা ছিল একটি দীর্ঘমেয়াদী ভিসি নিয়োগের পর থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী হচ্ছে যে পরিকল্পনা ছিল তাদের। আপনি যেমন ধরে নিতে পারেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে একটা মুভমেন্ট হয়েছিল যে ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি চলবে না, এবং আপনি কাদেরকে সেই আন্দোলনের লিডে দেখেছেন যারা ছাত্র রাজনীতি আর নিষিদ্ধের দাবি করেছিল। পরবর্তীতে একটি গোপন সংগঠন ওপেন হয়েছে, সব পদধারী নেতা ছিল এরা। তো ভিসি নিয়োগের পরে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনার হচ্ছে যে ব্যাচ প্রতিনিধি কমিটি করা হয়েছিল। সেটা কিন্তু ভিসির নির্দেশে আপনার হচ্ছে প্রভুজদের হচ্ছে যে আন্ডারে এই কমিটিটা করা হয়েছিল। এটা কিন্তু সরাসরি প্রশাসন সেই কমিটি করেছিল। সেই কমিটিতে কারা ছিল? এই যে আপনি এই ডাকসু নির্বাচনের পরে কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে যে সেখানে ব্যাচ প্রতিনিধি হিসেবে যারা ছিল এরাই ম্যাক্সিমাম হলগুলোর ভিপি, জিএস, এজিএস হিসেবে নির্বাচিত হয়ে আসছে ছিল। তাহলে এই যে দেখেন ভিসি কর্তৃক, তো এরা কারা? এরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সবাই হচ্ছে যে ছাত্র বুঝতে পারেন নাই। এখন আপনি যখন একজন ভিসি যখন একদিকে আমাদের এগেনস্টে মব করাচ্ছে যে ছাত্র রাজনীতি চলতে পারবে না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে উঠতে গিয়ে আমাদেরকে বারবার বাধার সম্মুখীন করা হয়েছে যে এই প্রসিডিওরগুলো মেনটেন করে এভাবে তোমাদেরকে উঠতে হবে। আর এরা বেচ প্রতিনিধি হয়ে একসাথে যেমন ছাত্রলীগ ছিল, একইভাবে এরা
ছাত্রলীগ নাই, কিন্তু আবার এরা বেচ প্রতিনিধির নামে সে কন্ট্রোল নিয়ে গেল কীভাবে? প্রশাসনের নির্দেশক্রমে, প্রশাসনের সহায়তায়। তাহলে আপনি একটা নির্বাচন সংগঠিত করার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড যে প্রয়োজন, সেই লেভেল প্লেয়িং ফিল্ডে তো জাতীয়তাবাদী ছাত্রদলকে আপনি যে মানে অন্যান্য সকল সংগঠনকে আপনি নির্বাচনে যে আনছেন, সেই আনার মধ্যে কি আপনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পেরেছেন? পারেননি। এই যে দীর্ঘমেয়াদী এই যে বেচ প্রতিনিধির নামে শিবিরকে যেভাবে প্রায়োরিটি দিয়েছে, ভিসি থেকে শুরু করে প্রক্টর থেকে শুরু করে বিভিন্ন হল প্রভুস্টরা যেভাবে তাদেরকে বেচ প্রতিনিধিতে নিয়ে এসে তাদের যেভাবে গ্রাউন্ড করে দিয়েছে, সেটাও তো লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ করেছে। এটা তো ওই নির্বাচন প্রক্রিয়ারই একটা অংশ। সুতরাং একই সাথে আপনি একটা সংগঠনকে আপনি এভাবে রাজত্ব দিয়ে দিলেন হলগুলোর, এবং এদের নেতৃত্বে অন্যান্য সংগঠনের এগেনস্টে আপনি প্রতিনিয়ত মব করে গেলেন। এগুলো তো একটি পরিকল্পনার অংশ। এবং শুধু এটা না, আপনি দেখে থাকবেন যে হচ্ছে যে নির্বাচন আয়োজনের পরে এই যে নির্বাচন প্রক্রিয়াটা আয়োজন হলো, এই নির্বাচন প্রক্রিয়াতে আপনার হচ্ছে যে মিডিয়া ট্রায়াল, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচনে কোনটা জানেন? সেটা হচ্ছে যে মিডিয়া মবটাকে কন্ট্রোল করা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মবগুলোকে কন্ট্রোল করা। এগুলো পরিকল্পিত ছিল। যেমন দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলেই ফেলি, সেটা হচ্ছে যে আপনি দেখে থাকবেন, আমি যখন নির্বাচনী প্রক্রিয়ায় প্রচারণা করছিলাম, কলাভবনের সামনে একদিন আমি প্রচারণা করছিলাম, তখন একজন মেয়ে আমাকে বলছে যে আপনি মিথ্যা কথা কম বলবেন। মেয়েটাও যখন বলছে তখনও ক্যামেরা রেডি, সাথে সাথে এই জিনিসটাকে ক্যাপচার করে ফেললো। ক্যাপচার করে আমার এগেনস্টে একটা বিশাল মব করলো, অনলাইনে মব করলো। এবং ওই মেয়েটাই একদিন যখন আমি ভিসি চত্বরে প্রচারণা করছি, সে আমার কাছে এসে বলছে, ভাই ওই দিন যে কাজটা করেছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আমি বুঝতে পারিনি যে আপনার এগেনস্টে এটা এমন একটা মব হয়ে যাবে। মানে একদিকে এরা মব করছে, আরেকদিকে এরা ভিসি চত্বরে এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে। যে মবটা আমার এগেনস্টে করেছে এটা তো গোটা দুনিয়া দেখেছে, কিন্তু সে যে সরি বলেছে এটা তো গোটা দুনিয়া দেখেনি। একইভাবে একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, আরেকদিকে দেখেন নির্বাচনের দিন সকালে আপনারা সকলে সেটা অবগত আছেন, আমার এগেনস্টে বলা হলো যে ছাত্রদলের ভিপি প্রার্থী এক প্রকার যে ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছে, এমন একটা মনোভাব প্রথম আলো থেকে শুরু করে সকল মেইনস্ট্রিম মিডিয়াকে বিভ্রান্ত করতে বাধ্য হয়েছে। সেটা কারা করেছে? রিটার্নিং কর্মকর্তারা, যারা আমাকে কেন্দ্র প্রদর্শন করিয়েছেন, তারাই মতামত দিয়েছে আবিদ আচরণবিধি ভঙ্গ করেছে। সুতরাং এই যে পুরা হচ্ছে যে আপনার পরিকল্পিত একটা এই যে নির্বাচনী এজেন্ডা, সেখানে একই সাথে যেমন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আমাদের এগেনস্টে মব করার একটা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে, এবং লাস্ট মবটা আমাদের সামনে খেলছে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে, সেটা হচ্ছে নির্বাচনের দিন, যেটাতে নির্বাচনী কর্মকর্তা এটাতে জড়িত। সুতরাং এই নির্বাচনটা টোটালটাই আমাদের জন্য একটা ফাঁদ। আপনি বলছেন ফাঁদ ছিল, ব্যাপারটা তা না, মানে হচ্ছে যে হ্যাঁ এটা ফাঁদ ছিল, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াকে হচ্ছে যে সমুন্নত রাখতে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনের পুরোটাতে সহযোগিতা করেছি, অংশগ্রহণ করেছি, এবং নির্বাচনে এত অস্বচ্ছ থাকার পরও সরাসরি বয়কট না করে আমরা সর্বশেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি, এবং নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরে সরাসরি মুভমেন্টে না গিয়ে সেটাও একটা প্রসিডিওর মেনটেন করে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মেনটেন করে আমরা আমাদের প্রতিবাদ প্রশাসনের কাছে জানিয়েছি। সব জায়গাতে আমরা সহযোগিতা পেয়েছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং এর সপক্ষে অনেক প্রমাণও দিচ্ছেন, এবং শুধু আপনারা না, অনেক প্যানেলও এই অভিযোগটা করেছে। তাহলে আপনারা আদালতে গেলেন না কেন? হ্যাঁ, এখন যে প্রক্রিয়াগুলো আমরা দেখিয়েছি, প্রমাণ দিয়েছি, 2019 সালের ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনের এগেনস্টেও এই ধরনের অভিযোগ পাওয়া যায়নি, সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। এই যে নীলক্ষেতে ব্যালটের যে বিষয়টা, সেই বিষয়টা তো হচ্ছে যে আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু তথ্য রেকর্ডেড আছে, সেটা হচ্ছে যে ভিসি সেদিন তার বক্তব্যে বলেছে যে তাদেরকে জানানো হয়নি, কিংবা ব্যস্ততার কারণে নীলক্ষেতে ব্যালট ছাপাচ্ছে সেটা অনিরাপদ অবস্থায় তাদেরকে জানানো হয়নি। কিন্তু আমি জানি একটি নির্দিষ্ট সংগঠনের নেতৃত্ব তারা জানতো যে নীলক্ষেতে ব্যালট ছাপানো হচ্ছে। সে আরেকটা প্যানেলের নেতৃত্বের সাথে সেটা স্বীকার করেছে, রেকর্ডেড আছে, এগুলো স্বীকার করেছে, সে জানতো। এবং সে যখন ওই প্যানেলের প্রার্থীর কাছে স্বীকার করেছে সে জানতো, তখন ওই প্যানেলের প্রার্থী আবার ভিসি প্রক্টরের কাছে জিজ্ঞাসাবাদ করেছে, তাহলে আপনারা জানতেন না, এরা জানতো কিভাবে? তখন ভিসি প্রক্টর তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। তো এই যে দেখেন, ওই যে ব্যালটগুলো অরক্ষিত অবস্থায় ছাপানো হলো, এবং যারা একটা নির্দিষ্ট প্যানেল যারা জড়ি হয়ে যাদেরকে বিজয়ী ঘোষণা করা হলো তারা জানতো, তাহলে আমরা কিভাবে ধরে নিব যে ওই ব্যালটগুলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছিল, যেখানে ব্যালটে কোনো নাম্বার ছিল না? এবং আমরা যে সিসিটিভি ফুটেজ চাচ্ছি, আমরা ভোটারদের উপস্থিতির যে লিস্টটা, আমরা সরাসরি সিগনেচার চাচ্ছি না। দেখেন মানে কতটা অস্বচ্ছ হলে এটা সম্ভব যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলছেন যে হচ্ছে যে যদি নির্দিষ্ট কোনো ভোটারকে নিয়ে আমার কোনো প্রশ্ন থাকে, তাহলে তার স্বাক্ষর
পর আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে দেবেন, যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়া এখানে প্রশ্নবিদ্ধ। আমরা তো নির্দিষ্ট ভোটারের সিগনেচার আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ে পুলও হয়েছে বিভিন্ন গ্রুপে যে সকল স্টুডেন্টরা এই লিস্টটা চায়, এই উপস্থিতি লিস্টটা চায়। প্রায় 80% ভোট সেখানে পড়েছে বিভিন্ন গ্রুপগুলোতে যখন পুল হয়েছে। তো যেখানে সাধারণ শিক্ষার্থীরা প্যানেলের কারা ভোট দিয়েছে সেটা চাচ্ছে, আপনার তো আমার সিগনেচার দেখানোর প্রয়োজন নেই, আপনি লিখে দেন যে একটা ডাটা দিয়ে দেন যে এরা এই ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছে। তো এই যেগুলো যখন লুকোচুরি করা হচ্ছে, তখন এই যে নির্বাচন নিয়ে যে প্রশ্নবিদ্ধতা সেটার সন্দেহ আরও প্রকট হচ্ছে। এখন আদালত পর্যন্ত যায়নি যে প্রশ্নটা আপনি করেছেন, প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা প্রপার প্রসিডিউর মেনটেন করে যাচ্ছি। ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয় যেদিন বন্ধ হয় সেদিন তিনি প্রেস ব্রিফিং করেছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা আর পাল্টা আমাদের যে প্রসিডিউর সেটাকে আমরা মেনটেন করতে পারিনি। বিশ্ববিদ্যালয় গতকালকে ওপেন হয়েছে, আমরা সামনে আবারও অগ্রসর হচ্ছি। ওগুলোর জবাবদিহিতা তিনি যা বলেছেন সেটার হচ্ছে যে বিকল্পে আমাদের যে জায়গা আছে সেই অবস্থান আমরা ক্লিয়ার করব। এখনও যে আদালতে যায়নি কেন সেটার সময় এখনও পর্যন্ত ফুরিয়ে যায়নি আমি মনে করছি আর কি। আমরা তো সেই প্রসেসেই আছি। হ্যাঁ, হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে ঝাড়জিদ ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই জেনারেশনকে লিড করে আমরা এই নির্বাচনকে নেতৃত্ব দিয়েছি। সুতরাং এই নির্বাচন যেহেতু ভবিষ্যতে একটা নানান প্রশ্নের নানান আলোচনা সমালোচনা বিশ্লেষণ এই নির্বাচনকে নিয়ে হবে, সুতরাং এই নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের উপরই বর্তায়। যার কারণে এটা যতক্ষণ না পর্যন্ত প্রপারলি শুরু হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রপারলি জবাবদিহিতা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে যে সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া মেনটেন করে আমাদের যে প্রসিডিউর মেনটেন করা দরকার সেটা আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা সুস্থ রাজনীতির দিকেই ফিরতে চাই। এই 5 আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি আসলে কোন দিকে কেমন চলছে? 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি সম্পর্কে দেখেন, আগের ছাত্র রাজনীতি কী ছিল? ছাত্র রাজনীতি আসলে ছিল না, এটা ছিল ছাত্র রাজনীতি নামে একটা রাজনৈতিক অপসংস্কৃতি চালু ছিল। রাজনীতির প্রতি একটা আই হেট পলিটিক্সে রূপান্তরিত হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া কিংবা ছাত্রলীগ ছাড়া অন্য কোনো রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। যার কারণে এই জেনারেশন প্রপারলি, এই জেনজি জেনারেশন আমরা যেটাই বলি, প্রপারলি হয়তো হাসিনার এগেনস্টে সরাসরি আন্দোলন করতে না পেরে একটা সময় একদিকে আওয়ামী লীগের রাজনীতির এগেনস্টে কেউ কিছু বলতেও পারতো না, আবার বলতো আই হেট পলিটিক্স টার্মটাকে ধারণা করতো যে ছাত্রলীগের বাইরে আর কোনো রাজনীতি না, আই হেট পলিটিক্স। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ম্যাক্সিমাম ইউজ টু পলিটিক্স রূপান্তরিত হয়েছে, আই হেট পলিটিক্সটা সেভাবে চলে না। তবে রাজনীতিতে মব কালচারটা অনেক বেশি বেড়েছে। দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনিও তো দেখেছেন এই ক্যাম্পাসগুলোতে সরাসরি ফ্যাসিস্ট হাসিনাকে চ্যালেঞ্জ কারা করেছিল, হাসিনার চেয়ারকে নিয়ে কারা কথা বলেছে, হাসিনাকে স্বৈরাচার শব্দে কারা প্রতিষ্ঠিত করেছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্রেফেন্সের। এছাড়া অন্য কোনো সংগঠন কিন্তু হাসিনার চেয়ারকে সরাসরি প্রশ্ন করতে পারে না, চ্যালেঞ্জ করতে পারেনি। তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যারা ফ্যাসিস্ট হাসিনার সাথে থেকে কিংবা ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছে, প্রলম্বিত করেছে, তারাই কিন্তু হচ্ছে যে রাতারাতি যে রাজনীতিবিদ হয়ে গেছে। রাজনীতিবিদ হয়ে যে ছাত্রলীগের রাজনীতিকে ঘৃণা করে আমরা এই পথকে বেছে নিয়েছি। ব্যক্তিগতভাবে আমার রাজনীতিতে আসার কোনো নিয়ত আগে ছিল না। আমার পুরোটাই হচ্ছে যে রাজনৈতিক অপসংস্কৃতি আমাকে ব্যক্তি আবিদকে রাজনীতিতে নিয়ে আসছে। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতি, হ্যাঁ, নাম না বলতে পারা, যাই হোক, পুরোপুরি রাজনৈতিক অপসংস্কৃতি ঘৃণা করে ভাই আমি রাজনীতিতে আসছি। তাহলে যে আমি রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে রাজনীতিতে আসলাম, যারা রাজনৈতিক অপসংস্কৃতিকে প্রলম্বিত করলো তারাই আমাকে ওই ছাত্রলীগের কাতারে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে যে ছাত্রলীগ যা, ছাত্রদল তা, সুতরাং ছাত্রদলকে রাজনীতি করতে দেওয়া হবে না, দলীয় রেজুভিত্তিক রাজনীতি চলবে না। কারা বলতেছে? যারা ছাত্রলীগের রাজনীতিকে প্রলম্বিত করেছে দীর্ঘ সময় ধরে, যারা ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে হাসিনাকে কখনো স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে পারেনি বা কিংবা করেনি। আমরা তো এমন সময় রাজনীতি করে যে সময়টাতে আমাদের সাথে দাঁড়িয়ে কেউ ছবি তুলেনি, কারণ তার সরকারি চাকরি হবে না, সে ছবি তুলেনি, হলে থাকতে পারবে না। আমরা ওই পরিস্থিতি ফেস করে রাজনীতিটা করে গিয়েছি। 24-এর ডামি নির্বাচনের পরে আমরা এতটা ভঙ্গুর পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছিলাম যে মিথ্যা
মিথ্যার শক্তি থেকে বিভ্রান্ত হয়েও না। আজকে আমরা ওই সময়টাতে হরতাল অবরোধের জন্য যারা 20 জন মিছিল করতাম, 30 জন মিছিল করতাম, আমাদের সেই 20-30 জনের মিছিলকে নিয়ে যারা হলে থেকে মকারি করেছে, তামাশা করেছে, তাদের দিয়ে কিছু হবে না। অথচ ওই 20-30 জনের মিছিল যারা করতো তাদের মধ্য থেকে কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে একজন প্রতিষ্ঠিত করেছে, যেটা একজন নন পলিটিক্যাল ছেলে দিয়ে কিন্তু সেটা হয়নি। আজকে সেই রাজনৈতিক সংগঠনগুলোকে একটা মবের শিকার করা হলো যে হ্যাঁ ছাত্র রাজনীতি থাকবে না। কারা করেছে? যারা একটি নির্দিষ্ট গোপন সংগঠনের আন্ডারে একটা রাজনীতি করেছে। তো এই যে আপনি ছাত্রলীগ চলে গেছে, ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনি আবার একইভাবে অন্যান্য সকল সংগঠনের কণ্ঠকে আপনি স্তব্ধ করে দিয়ে আপনি হলের ব্যাচ প্রতিনিধি সেজেছেন গোপন অবস্থায় থেকে। এই যে একটা রাজনৈতিক আরেকটা অপসংস্কৃতি আপনি চালু করলেন, এটার জবাবদিহি থেকে করতে হবে না? তারা তো বলে যেটা একটা কৌশল, যদি প্রকাশ্যে থাকতো তাহলে তাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হতো। দেখেন হচ্ছে যে এটা কেমন কৌশল যে আমি হচ্ছে যে যখন এটা এমন কি কৌশল? আমি তো গোপালগঞ্জে আমার এমন বন্ধু বান্ধব দেখেছি, গোপালগঞ্জ ভাষা, জোর করেও তাকে একটা পোস্ট পদবি দেওয়া যায়নি, জোর করে তাকে মিছিল মিটিংয়ে নেওয়া যায়নি। তাহলে আপনি কোন কৌশল অবলম্বন করছেন? যেই কৌশলের মধ্য দিয়ে ফেসিবাদকে প্রলম্বিত করে আপনি হচ্ছে যে হেকমত কায়েম করবেন, দিন কায়েম করবেন, কিংবা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। এমনকি 5 আগস্ট পরবর্তী সময়েও তো ওই নির্দিষ্ট সংগঠনটা প্রকাশ্যে আসতে পারেনি। তারা অপচেষ্টা চালিয়ে গেছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। যখন ব্যর্থ হয়েছে তখন বাধ্য হয়ে, যখন তাদের গ্রাউন্ড থাকতেছে না, তখন গুটি কয়েক প্রকাশ্যে এসেছে। এবং যারা এসেছে তাদের প্রধান ব্যক্তিগুলো ছিল নেতৃত্বের, এরাও ছাত্রলীগের কমিটিতে ছিল, ওই ব্যক্তিগুলো এসেছে। সুতরাং 5 আগস্ট পরবর্তী সময়ে ভাই বিশ্বাস করেন, দেখেন ভাই, আমি হৃদয়ের কথাটা আমি আপনাকে বলি, আমার হৃদয়ের যে কথাটা দেখেন ভাই, আমি হচ্ছে যে এমন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চাই না যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে 5 বছর আমি রাজনীতি করার কারণে আর 5 বছর আমি জেলে আমার জীবনযাপন হবে। আমি এই বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে, রাজনীতিবিদদের যে সেফটি, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। রাজনীতিবিদরা যেন রাজনীতিবিদদের হাতে সেফ থাকে। সেই সেফটা যদি থাকতে যায় তাহলে প্রত্যেকের জায়গা থেকে সহনশীলতা এবং হচ্ছে যে আপনার স্বচ্ছতা প্রয়োজন। এই সংগঠনটাকে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি নিয়ে ক্যাম্পাসগুলো যে ক্লেশের সুযোগ সৃষ্টি হয়েছে, এর জন্য এই সংগঠনটা অবশ্যই দায়ী এবং এই দায়ভার একটা দীর্ঘ সময় ধরে তাদেরকে বহন করতে হবে। এই যে ঐক্যবদ্ধতাদের যে ফাটল সৃষ্টি করেছে, বিভাজন তৈরি করেছে এবং হচ্ছে যে আধিপত্য বিস্তার করেছে, এর জন্য তাদেরকে দীর্ঘমেয়াদী এই দায় বহন করতে হবে। আপনি এর আগে বলছিলেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আচ্ছা, সিম্পল প্রশ্ন, যে লেজুর ভিত্তি ছাড়া ছাত্র রাজনীতি কি দাঁড়াতে পারে না? দেখেন ভাই, আপনি যেটাকে লেজুর ভিত্তিক বলছেন, যে লেজুর ভিত্তিকের কথা আপনি বলছেন, এটা 5 আগস্টের পরে এসে এখন সময়টাতে বলছেন, সুসময়ে বলছেন। আমি তো ভাই দুঃসময়ে আমার নৈতিকতাকে বিলিয়ে না দিয়ে আমি সত্যের পথে ছিলাম। আর এই সত্যের পথে থাকতে গিয়ে কত মাতার সন্তানকে হারিয়েছে। এই সত্যের পথে থাকতে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনি দেখেছেন যে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ভাই, তাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাকে 16টা গুলি করে তাকে হত্যা করা হলো। তার সন্তান জন্ম নিয়েছে, তার বাবার ছোঁয়া কখনো পায়নি, এতিম হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তার স্ত্রী বিধবা হয়েছে, তার বাবা মা তার সন্তানকে হারিয়েছে। ঠিক একইভাবে যখন জনগণের অধিকারের স্বার্থে তেল, গ্যাস, বিদ্যুতের যখন দাম বেড়ে যায়, দাম বেড়ে যাওয়ার জন্য আন্দোলন করতে গিয়েছিল, তখন নূরে আলম ভাই, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার সন্তান এতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, বাবা মা তার সন্তানকে হারিয়েছে। ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, আমি কয়েকটা জাস্ট হচ্ছে যে পর্যায়ক্রমে কয়েকটা সময়ের উদাহরণ আমি দিচ্ছি। গণঅভ্যুত্থান কেন্দ্রিক এই যে মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, নতুন বিয়ে করেছে, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, সেই গুলিতে শহীদ হয়ে গেল। তার সন্তান পৃথিবীতে এসেছে, কোনোদিন বাবাকে বাবা বলে রাখতে পারবে না, বাবাও তার সন্তানকে ছুঁয়ে দেখতে পারেন, স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা তার সন্তানকে হারিয়েছে। শুধুমাত্র কেন ভাই? শুধুমাত্র রাজনীতি করার কারণে, শুধুমাত্র ছাত্রদল করার কারণে। আজকে যে ছাত্রদল আজকে জীবনের সব কিছু হারানোর পরও এই রাষ্ট্রের প্রশ্নে আপোষ করেনি, সেই সংগঠনটাকে আপনি ছাত্রলীগের কাতারে নিয়ে যাচ্ছেন। যে ছাত্রলীগকে মোকাবেলা করে আজকে আমি আপনার সামনে বসে আছি, আমি আবিদ হয়েছি। আমি তো ছাত্রলীগকে মোকাবেলা করে আবিদ হয়েছি, এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে আমরা আবিদ হয়েছি, ছাত্রদল হয়েছি।
আজকে আমাকে আপনি প্রশ্ন করছেন যে আপনি এভাবে করলে ভালো হয় না, ওভাবে করলে ভালো হয়। যে সময়টা তো রাষ্ট্রের প্রয়োজন ছিল ভাই, তখন তো ভাই আমাকে এগুলো বলতে হয়নি। আমি তো ন্যায়ের পক্ষে ছিলাম, আমি তো আপোষ করিনি ভাই। আজকে আপনি আমাকে এসে নীতি শিখাচ্ছেন? কে নীতি শিখাচ্ছে? যে ফ্যাসিস্ট হাসিনার আমলে হাসিনাকে প্রলম্বিত করেছে, দীর্ঘায়িত করেছে হাসিনার ক্ষমতাকে, সে আমাকে সবক দিচ্ছে যে আপনি এটা করলে পারেন, ওটা করলে পারেন। ভাই আপনি আমাকে বলেন যে বিগত দীর্ঘ দুঃশাসনে আমি যেভাবে পথভ্রষ্ট হইনি, আমি যেভাবে ফিল করেছি যে আমি হলে থাকতে পারিনি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন হলে ওঠার সাথে সাথে তাকে তার যে পড়াশোনা প্রয়োজন, সে পড়াশোনাকে বাদ দিয়ে টোটালটাকে রাজনীতিকরণ করা হয়েছে। তার পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, এগুলার কোনো নামগন্ধ ক্যাম্পাসগুলোতে ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমি সেগুলোকে ধারণ করে সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে মূলোৎপাটন করবো বলে ভাই আমি ছাত্রদল করতে এসেছি। আজকে যখন হাসিনার পতন হয়েছে, সেই হাসিনাকে স্বৈরাচার শব্দে 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে ভাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি। যে ছেলেটাকে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল, পরের দিন তার ইরাকি মাঠের বাসাকে তছনছ করে দেওয়া হয়েছিল 16 তারিখ। আজকে সেই সংগঠনকে আপনি সবক দিচ্ছেন ভাই এভাবে করলে ভালো হয় না, ওভাবে করলে ভালো হয়, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। আমি আপনাকে কথা দিচ্ছি যে রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে আজকে আমরা বেড়ে উঠেছি। সেই রাজনৈতিক অপসংস্কৃতি কখনোই আমাদের হাত দ্বারা পুনরাবৃত্তি হওয়ার কোনো সুযোগ আলটিমেটলি নেই। সুতরাং আমাদেরকে যে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বারবার চলছে, সেটাও তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই বারবার এই কাজগুলো করে যাচ্ছে। ভাইয়ের রাজনীতি কি চলবে ছাত্রদলে বা আছে কি না? ভাই আমি তো ভাইয়ের রাজনীতি করি না, আমি রাষ্ট্রের রাজনীতি করি। এবং আমি এমন সময়টাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে এসেছি, দেখেন আমার তো পারিবারিকভাবে কেউ হচ্ছে যে মেম্বার চেয়ারম্যান আমার ফ্যামিলিতে নাই। আমার বাবা মা কিংবা ভাই যারা ছিল তারাও তো রাজনীতি করে না। আমার দাদার পরিবার কিংবা নানার পরিবার কোনো সাইডেই তো কোনো রাজনীতিবিদ নাই। তাহলে আমার কোন তাড়নাটা আজকে আমার ছাত্র রাজনীতি নিয়ে আসছে? ওই রাজনৈতিক অপসংস্কৃতি আমাকে ছাত্র রাজনীতি নিয়ে আসছে। আমি তো কোনো ভাইকে দেখে রাজনীতি করতে আসছি না, আমাকে কেউ তো রাজনীতিতে নিয়ে আসে নাই ভাই। আমি জসীমউদ্দিন হল ছাত্রদল ফেসবুকের সার্চ অপশনে লিখছি। আমার যখন আমি দেখেছি এতটা নির্যাতন নিপীড়ন হচ্ছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে ফেলছে, কাউকে না কাউকে, হ্যাঁ এখন হয়তো বা আলতাফ ভাই আপনি বলতে পারেন আপনি আবিদ কি রাজনৈতিক অপসংস্কৃতিকে চেঞ্জ করে ফেলতে পারবেন? ভাই কাউকে না কাউকে তো সংকল্প করতে হয়। আমি একবার সংকল্প করব, এমন আরও 8-10 জন যখন সংকল্প করবে, এটা একদিন শক্তি হবে। সেই শক্তি অবশ্যই রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করতে পারে। আমি সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করে সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করে আমি কাকে দিয়ে এটা মোকাবেলা করতে পারবো? তখন আমি চিন্তা করলাম কারা এই ফেসিবাদ হাসিনার চেয়ারকে কারা চ্যালেঞ্জ করতে পারে, তারাই সেটাকে মূলোৎপাটন করতে পারে। কারা পারে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তখন আমি ফেসবুক সার্চ সেশনে লিখেছি জাতীয়তাবাদী ছাত্রদল কবি জসীমউদ্দিন হল, লিখে আমি আমার সেই নেতৃত্বকে খুঁজে বের করেছে, আমাকে খুব ভাই রাজনীতিতে নিয়ে আসি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে এই রাজনীতিতে আসলাম, আমি তো কোনো ভাইকে করে রাজনীতিতে আসিনি। যখন এই রাষ্ট্র বিপদে ছিল তখন রাষ্ট্রের তোর রাজনীতি করেছে, একটা প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল, সেই প্ল্যাটফর্মটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি এখানে, আমি মুখোমুখি, আপনি আমার বসে আছেন, আপনি দেখাতে পারবেন ওই সময় আরেকটা প্ল্যাটফর্ম ছিল, যে প্ল্যাটফর্ম থেকে হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করা যায়, হাসিনাকে চ্যালেঞ্জ করা যায়, এই রাজনৈতিক অপসংস্কৃতিকে চ্যালেঞ্জ করা যায়, ছাত্রদল ছাড়া ছিল। আমি সেই ছাত্রদলে আসছি, আমি তো কোনো ভাইনীতি করবার জন্য এখানে আসিনি। আফজাল ভাই আপনার সামনে আজকে আমি বসে আছি যে এটা পরিস্থিতির প্রয়োজনে বসে আছি, একটু পরে আরেকটা জায়গায় যাব, সেটা পরিস্থিতির প্রয়োজনে যাব। সুতরাং আমাদের বেড়ে ওঠাটা পরিস্থিতিকে মোকাবেলা করে, কোনো ভাইকে ধারণ করে না। তবে হ্যাঁ, আপনি যে ভাই কথা বলছেন সেটা বলছেন ওই যে অপসংস্কৃতিটাকেই বলছেন, তো আমি তো সিনিয়রকে ভাই ডাকি, কিন্তু সেও যারা সিনিয়র জুনিয়র আমরা যাচ্ছি প্রত্যেকে ভাই ডাকি, কিন্তু আমরা রাষ্ট্রের জন্য প্রত্যেকে লয়াল। এবং এটা তোল দিয়ে ভাই ডাকা না, এটা আন্তরিকতার সাথে ভাই ডাকা, শ্রদ্ধা করা। যে একটি বিষয় যে ছাত্রদল এই গত ফ্যাসিবাদী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে তাদের ছাত্রত্ব, তারা ঠিকমতো ক্যাম্পাসে যেতে পারেনি, বাসায় যেতে পারেনি, এত ত্যাগ। কিন্তু 5 আগস্টের পরে দেখলাম যে ছাত্রদলের অনেকেই নানা রকম অপকর্ম জড়িয়ে গেছেন, চাঁদাবাজি থেকে নানা বিষয়গুলো, অভিযোগগুলো আসছে। সেই বিষয়টাকে আপনাকে পীড়া দেয় কিনা? দেখেন, যে সংগঠন এত হাজারো ছাত্র নেতাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, আজকে আমি আবিদ আপনার সামনে বসে আছি, আমি ব্যক্তি আবিদ তৈরি হয়নি। এই তৈরি হওয়ার পেছনে আমার অসংখ্য সিনিয়র আছে যাদের জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে।
এমন অসংখ্য সিনিয়র আছে যারা চিরজীবনের জন্য আমাদের থেকে হারিয়ে গেছে, তার পরিবার থেকে হারিয়ে গেছে শুধুমাত্র রাজনীতি করার কারণে। সুতরাং আজকের এই জায়গাটাতে আমরা বসতে গিয়ে কিংবা তৈরি হতে গিয়ে অসংখ্য শ্রম, ঘাম, রক্তের উপর দাঁড়িয়ে আমরা তৈরি হয়েছি। কিছু সংখ্যক ঘটনা ঘটেছে যেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক সংগঠন এত নেতাকর্মীর বিরুদ্ধে এত অল্প সময়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে কিনা সন্দেহ আছে। এই যে দেখে কলাবাগান থানার এক ছাত্রদলের নেতাকে বহিষ্কার করার পরে আমাদের ছাত্রদলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব শ্যামল মালুম বাদী হয়ে মামলা করেছে তার এগেনস্টে। এরকম হিস্ট্রি আপনি আর দেখাতে পারবেন? এমন না যে ব্যবস্থা নেয়নি, সবাই তো বা একটা সংগঠনে ফেরেশতা হয়ে যাবে না। দায় নিয়েছে কিনা, সেই দায় নিয়ে ব্যবস্থা নিয়েছে কিনা, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় বড় প্রশ্ন। এবং মনে রাখবেন, দায় নেওয়া মানে ছোট হয়ে যাওয়া না, দায় নেওয়া মানে হচ্ছে যে ভবিষ্যৎ পথ মসৃণ করা, আমি এটাই মনে করি। সুতরাং একটি বিষয় যে জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণ ভোট দেয় তাহলে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটাই মানুষ অনেকেই ধারণা করেন বা অনেকে মনে করেন। তো বিএনপি যদি ক্ষমতায় যায় এবং তখন তো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রদলই হবে, তখন কি বিএনপির লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদল কাজ করবে? যেই ধারণা আমাকে রাজনীতিতে নিয়ে আসছে, সেই ধারণাটা হচ্ছে রাজনৈতিক অপসংস্কৃতি। সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে বেঁচে থাকতে কোনোভাবেই ফিরতে দেওয়ার সুযোগ আমাদের হাতে নাই। যেদিন দেখবেন কোনো কারণে আমি রাজনৈতিক অপসংস্কৃতির দিকে ঝুঁকছি কিংবা পথভ্রষ্ট হচ্ছি, সেদিন আপনারা আমাকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখবেন না। আমি যেটাকে ধারণ করি, নেতৃত্ব মানে দায়িত্ব, দায়িত্ব মানে ক্ষমতা চর্চার ফ্যাশন নয়, দায়িত্ব মানে জাস্ট ডিউটি, এর বাইরে আর কিচ্ছু না। আর নেতৃত্ব মানে হচ্ছে যে আপনি আপনার গ্রাউন্ডে, যে গ্রাউন্ডটাতে আপনি থাকবেন, ওই গ্রাউন্ডের যে মানুষগুলো থাকবে, সে মানুষগুলোর কাছে আপনাকে নিরাপদ, এরা যেন আপনাকে নিরাপদ বোধ করে, তখন আপনি তাদের নেতা হতে পারবেন, কিন্তু নেতৃত্বে থাকতে পারবেন। সুতরাং আমি কখনোই আমার সারাউন্ডিং, আমার আশেপাশের মানুষদের জন্য কখনোই আমার ক্ষতির কারণ আমি আগেও ছিলাম না, ভবিষ্যতেও আমরা বাংলাদেশ, ভাই আমি মানে কি, আমরাই তো ছাত্রদল। ছাত্রদল তো একটা নাম, মানে ছাত্রদলটা না, ছাত্রদল মানে হচ্ছে আমরাই ছাত্রদল, আমরাই সংগঠন। সুতরাং আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমাদের দ্বারা কোনোদিন অপকর্ম কিংবা কোনোদিন লাঠিয়াল বাহিনী হয়ে ওঠা, এটা কোনোভাবেই আমাদের দ্বারা সুযোগ ভাই হবে না। আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে রাজনৈতিক অপসংস্কৃতির কারণে এই রাজনীতিতে এসেছে, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ফিরতেও দিব না। কিন্তু প্রধান কাজ হবে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদদেরকে নিরাপদ থাকতে হবে। যেদিন রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা নিরাপদ থাকবে, তখন দেখবেন গোটা রাষ্ট্রের একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাছে নিরাপদ থাকবে। তো 5 বছর রাজনীতি করবো, 5 বছর জেলে থাকবো, এই রাজনৈতিক লাইফ কোনোভাবেই আমরা লিড করতে চাই না। শেষ প্রশ্ন, অনেকেই আপনাকে ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান এবং অনেক আপনার যেই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যায়, তার নিচের কমেন্টগুলোতে দেখা যায় যে অনেকেই আপনাকে ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায়। ধরেন আপনি যদি ছাত্রদলের সভাপতি হন, এটা একটা অ্যাজাম্পশন জাস্ট, আপনি কি পরিবর্তন আনবেন রাজনীতির ক্ষেত্রে? দেখেন, আমি রাজনীতিতে এসেছি একটি রাজনৈতিক, বারবার এই কথাটা আসতেছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করার জন্য। আমি কোনো পদ পদবীর আশায় রাজনীতিতে আসিনি। পরিস্থিতি যখন যেখানে আমাকে নিয়ে গেছে, আমি সেই পরিস্থিতিটাকে জাস্ট মোকাবেলা করেছি। এই ডাকসু নির্বাচনও একইভাবে একটা পরিস্থিতি ছিল, আমি জাস্ট পরিস্থিতিটাকে লিড করেছি, ডিল করেছি। তো পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে, সেখানে থেকে আমি আমার দায়িত্ব পালন করবার জন্য প্রস্তুত। আমি দায়িত্ব পালনটাকে বুঝি, আমি কোনো পদ পদবীকে আমি ভাই বুঝি না। আমি হৃদয় দিয়ে আপনাকে এই কথাটা বলছি, কারণ কোনো পদ পদবী আপনাকে মহান বানাতে পারবে না, কিন্তু আপনার দায়িত্ব পদ পদবীকে অলঙ্কৃত করতে পারে যদি আপনি প্রপারলি দায়িত্ব পালন করতে পারেন। এবং হচ্ছে যে স্টুডেন্টরা আমাদের সামনে কিংবা মানুষ আমাদের সামনে আমাদের জন্য বিরাগ ভাজন হয়ে আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদেরকে আলাদা করে দিবে, সেই সুযোগ আমরা মানুষদেরকে দিব না। যদি আমাদের উপর কারো রাগ থাকে, আমরা তার কাছে যাব, বিশ্বাস করেন আমি সেটাকে ধারণ করি, আমরা সবাই সেটাকে ধারণ করি, যাব, কি ভুল হয়েছে তার কাছ থেকে সেটা সুরাহা করার চেষ্টা করব, আমরা নিজেদেরকে উজাড় করে দিব। কখনোই, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সদস্য সমাজের জন্য থ্রেট হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটাকে নিশ্চিত করার চেষ্টা করব সমাজের মানুষগুলো, স্টুডেন্টরা যেন আমাদের কাছে নিরাপদ থাকে। রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি মানে নির্বাচন করার কোনো আগ্রহ আছে কিনা? ছাত্র জীবন শেষ করে রাজনীতিতে এমপি হওয়ার কোনো আগ্রহ আছে কিনা? ভাই, আমি তো আপনাকে বারবার একটা কথা অ্যান্সার দিয়েছি, যে অনেক কোশ্চেনের সাথে আমি এটাই বলেছি, পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যায়, যদি আজকে মনে হয় যে আমাকে আজকে প্রশাসনে লিড করতে হবে,
পরিস্থিতি যদি আমাকে বলে আজকে তুমি প্রশাসনে লিড করো, আমি প্রশাসনে লিড করতে পারবো। যদি আমাকে কোনো জাতীয় ইনস্টিটিউশনে লিড করা প্রয়োজন, আমি জাতীয় ইনস্টিটিউশনে লিড করব। যদি পার্টিতে লিড করা প্রয়োজন, আমি পার্টিতে লিড করব। যদি পরিস্থিতি আমাকে বলে যে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে, আমি সেখানে লিড করব। এই যে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হিসেবে আমি মনোনীত হয়েছে, আমাদের এটা কিন্তু টোটাল ব্যতিক্রম ছিল। আমরা কিন্তু নির্বাচিত হয়ে এসেছি পার্টি থেকে, আমরা কিন্তু সিলেক্টেড না, আমরা কিন্তু ইলেক্টেড হয়ে এসেছি। পরিস্থিতি মোকাবেলা করবার জন্য পার্টি আস্থা রেখেছে, দায়িত্ব দিয়েছে, সিনিয়ররা দায়িত্ব দিয়েছে আমাদেরকে, সে দায়িত্বে লিড করার জন্য তার আস্থা রেখেছে, সে দায়িত্ব পালন করে এসেছি। সুতরাং পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে সেটার জন্য আমি প্রস্তুত আছি, ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে সেটার জন্য আমি প্রস্তুত আছি। কারণ যদি একটা জিনিসের প্রতি আমি মনোনিবেশন করি, সেখানে যদি আমি ব্যর্থ হই, তাহলে আমি হয়তো আমার হৃদয় ভাঙতে পারে। এজন্য আমি সব কিছুর জন্য ওপেন, আমি প্রতিটা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ আবিদুল ইসলাম খান, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের সময়ের আলাপ আমরা এখানেই শেষ করছি।